নারায়ে তাকবীর। হাজার হাজার মানুষ ঢাকায় আসে। 4টি বিশেষ ট্রেন, 100-এর অধিক বাস, লঞ্চ ছিল ব্যবহৃত। যার জন্য আমরা একটা ব্যাপক আগ্রহ, রুট লেভেল পর্যন্ত সাধারণ মানুষ ট্রেনে আসলাম, সকল মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে। কমলাপুর স্টেশনে আল্লাহু আকবার স্লোগানে কেঁপে ওঠে পুরো ঢাকা। এই কি শুধু একটা রাজনৈতিক জামায়াত, নাকি বাংলাদেশ রাজনীতির একটি নতুন টার্নিং পয়েন্ট? কমলাপুর স্টেশনে যখন সিরাজগঞ্জ এক্সপ্রেস অদৃশ্য হয়ে যায় সাধারণ যাত্রীদের, তখন নিজস্ব একটি উদ্দেশ্য নিয়ে হাজির হয় জামায়াত কর্মীদের দল। রেল ভবনে তখন দেখা যায় এটি একটি ভ্রমণ নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক অভিযানের অংশ। জামায়াত কর্মীরা বলছিলেন, আমরা সিরাজগঞ্জ থেকে পুরো ট্রেনটাই রিজার্ভ করছি। আমরা অগ্রিম ভাড়া দিয়ে পুরো ট্রেনটাই আমরা রিজার্ভ করে নিয়েছি সিরাজগঞ্জ থেকে। আজকে তিতাস ট্রেনে আমাদের নির্ধারিত ব্রাহ্মণবাড়িয়া থেকে যেই নিয়মিত ট্রেন আসে সেই ট্রেনে আমরা আসছি। বাসে আমাদের আসতেছে প্রায় 100 বাসের মতো আসতেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। সেখানে আমরা প্রায় 10,000 লোক এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আসতেছি সেই সমাবেশে। সমাবেশের স্থান সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকা ছিল আগেই সাজানো। জামায়াতের স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলরা যানবাহন, সড়ক ও পার্কিং নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বসানো হয় মাল্টিপল মেডিকেল ক্যাম্প। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ চলছিল পুরো সময় জুড়ে। নিরাপত্তা ও জনসমাগমের ওপর কড়া নজর। এই প্রস্তুতি ছিল সুচিন্তিত, কৌশলী এবং পেশাদার। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকেও এসেছেন হাজার হাজার কর্মী। প্রায় 15,500 মানুষের অংশগ্রহণ ঘটে ট্রেনে 4,000, বাকি বাস ও লঞ্চে। তবে বিতর্ক সৃষ্টি হয় একটি রাজনৈতিক দল কিভাবে 32 লাখ টাকা অগ্রিম দিয়ে ট্রেন বুক করলো। রেলপথ মন্ত্রণালয় জানায়, এটি ছিল সাপ্তাহিক বন্ধের কোচ। নিয়ম মেনেই বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়া হয়। আওয়ামী লীগও 2023 সালে একইভাবে ট্রেন ব্যবহার করেছিল। রেলওয়ে স্পষ্ট করে, এটি রাজনৈতিক নয়, বাণিজ্যিক। পক্ষপাতের প্রশ্ন নেই। তীব্র গরমের মধ্যে বিকেল 5টা 20 মিনিটে শেষ বক্তব্য দিতে মঞ্চে আসেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শুরুতেই ঘোষণা দেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াই শেষ হয়নি, দুর্নীতির বিরুদ্ধে হবে পরবর্তী যুদ্ধ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। কিন্তু বক্তব্য দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েন। দলীয় নেতাকর্মীরা দ্রুত ছুটে আসেন, দেন প্রাথমিক চিকিৎসা। অল্প সময়ের মধ্যেই আবার মাইক হাতে নেন এবং বসে থেকেই বলেন, আমরা চাঁদা নেব না, দুর্নীতি করব না। আমাদের এমপি বা মন্ত্রী কেউ ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না, প্লট নেবে না, কেউ ক্ষমতা নিয়ে বাণিজ্য করবে না। তার ভাষণে ছিল বারবার এই বার্তা, শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমাবেশে এনসিপি এর উত্তরাঞ্চলের নেতা সার্জিস আলম বলেন, মুজিববাদ চিরতরে দমন করতে হবে। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। গোবিন্দ প্রামাণিক আওয়ামী লীগ ও বিএনপিকে কটাক্ষ করে বলেন, উভয় দলই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, প্রতারণা করেছে। 2001 সালের ধর্ষণ, লুটপাট আজও বিচারের মুখ দেখেনি। তিনি বলেন, জামায়াত নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার প্রতীক। পিয়া নির্বাচন এবং সংখ্যালঘুদের জন্য পৃথক ভোট ব্যবস্থা এখন সময়ের দাবি, না হলে ফ্যাসিবাদ কেবল বাড়বে। সমাবেশের সামগ্রিক চিত্র থেকে বোঝা যায়, লজিস্টিক, নিরাপত্তা ও সংগঠন ছিল সুচারু। বক্তৃতায় স্পষ্ট ছিল রাজনৈতিক দর্শন ও সংস্কারমূলক ইঙ্গিত। ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। চাঁদাবাজ, দুর্নীতি বিরোধী বার্তায় ছিল জনমুখী ইমেজ তৈরি করার চেষ্টা। তবে প্রশ্ন থেকেই যায়, জামায়াত কি শুধু শক্তি প্রদর্শন করলো, নাকি এটি তৃতীয় শক্তির বৈধ রাজনীতিতে প্রত্যাবর্তনের পূর্বাভাস?